দর্শক, ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে যে দুই প্রধান আসামিকে জড়িত ভাবা হচ্ছে, ভারতে যারা গ্রেপ্তার হয়েছেন, সেটা নিয়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নতুন এক আলোচনা উঠে আসার চেষ্টা করছে। সেই আলোচনাটা হচ্ছে, এই ফয়সাল এবং আলমগীর তারা কি একদিন আগে গ্রেপ্তার হয়েছেন, নাকি প্রফেসর ইউনূসের সময়ে ওই পালিয়ে যাওয়ার পরপরই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। ভারত আদতে প্রফেসর ইউনূস সরকারের কাছে আসামিদের হস্তান্তর করতে চায়নি। এই কারণেই বিএনপি সরকার আসার পরে আমরা দেখেছি ডিজিএফআইয়ের নতুন প্রধান তিনি ভারত সফরের পরে এই গ্রেপ্তারের তথ্যটা আমরা জানতে পারলাম। এই ব্যাপারটা উস্কে দিয়েছেন, এই আলোচনাটা উস্কে দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট, বামপন্থী অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেপ্তিক। এই আলোচনাটা উস্কে দিয়েছেন একটা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে। সাথে এই ব্যাপারে জুলকারনায়ন শাহের কি কথা বলছেন, তারা গ্রেপ্তার হওয়ার পরে যে ছবি প্রকাশিত হয়েছে সেই ছবির দিকে গভীরভাবে খেয়াল করলে সেটা মানে কি মনে হয়, কি বিশ্লেষণ আসতে পারে। গোলাম মাওলা রনি আলোচিত বিশ্লেষক, রাজনৈতিক বিশ্লেষক এবং রাজনীতিবিদ, তিনি এই ব্যাপারগুলোতে কি বলছেন। ওসমান হাদির অভিযুক্ত হত্যাকারীদের গ্রেপ্তারের পরে ডাকসু নেত্রী জুমার ফেসবুক অ্যাকাউন্ট গায়েব হয়ে যাওয়া এবং অনেকে বিএনপি সহ অনেকেই, বিএনপি আওয়ামী লীগ অনেক অ্যাক্টিভিস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে বলার চেষ্টা করছেন যে তারা ভারতে গ্রেপ্তার হওয়ার খবর শুনে যারা এতদিন হাদির এই ব্যাপারটা নিয়ে ব্যবসা করার চেষ্টা করেছে তাদের মুখ বন্ধ হয়ে গেল কেন। এই গ্রেপ্তারের কথাতে তাদের তো সব থেকে বেশি খুশি হওয়ার কথা, তারা কেন খুশি হচ্ছে না। ওই গুলি করার ঘটনার পরেই যারা বিএনপি কিংবা মির্জা আব্বাসকে দোষী করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন তারা এখন গর্তে লুকালো কেন। এই লেখালেখিগুলো বিএনপির অ্যাক্টিভিস্টদের মধ্য থেকেও আমরা দেখতে পাচ্ছি। চলুন একটু বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করি যে এই দুই অভিযুক্ত আসামি ভারতে গ্রেপ্তার কি প্রফেসর ইউনূস সরকারের আমলেই হয়েছেন, নাকি এখনই হয়েছেন, একদিন আগেই হয়েছেন। অন্যান্য ব্যাপারগুলো কি মনে হচ্ছে, যেগুলো বিশ্লেষণ করলে অনেক গভীর রহস্য হয়তো বোঝা যেতে পারে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে অভিযুক্ত দুই আসামি ভারতে গ্রেপ্তার হয়েছেন একদিন আগে। কিন্তু ভারত পুলিশ এই দাবি করলেও এই দাবির বিপক্ষে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট, বামপন্থী অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেপ্তিক যেটা দাবি করছেন সেটা হচ্ছে তারা গ্রেপ্তার হয়েছে অনেক আগেই, কিন্তু তাদেরকে হস্তান্তর করা হচ্ছে গণতান্ত্রিক নির্বাচিত সরকারের কাছে। ভারত সরকার প্রফেসর ইউনূসের কাছে তাদেরকে হস্তান্তর করবে না বলে তারা তাদের হেফাজতে রেখেছিল। সময় সুযোগ বোঝে এখন নতুন সরকারের কাছে হস্তক্ষেপের কারণে একটা গ্রেপ্তার নাটক তৈরি করতে হয়। সেই কারণে এই গ্রেপ্তার নাটক এবং ঘোষণাটা এভাবে তারা দিয়েছে। আরিফ জেপ্তিকের ফেসবুক পোস্টটা দেখে নিন আপনারা। এই ফেসবুক পোস্টে তিনি এই কথা বলেছেন। ফেসবুক পোস্টের শেষের দিকে তিনি এই কথাটা বলেছেন। শেষের দিকের অংশটা আপনারা ফটোকার্ডটা দেখে নিন। সেখানে তিনি বলছেন, ভারতকে ধন্যবাদ, তারা হাদির সম্ভাব্য খুনিদেরকে বেশ আগেই গ্রেপ্তার করে রেখেছিল, কিন্তু তারা ইউনূস সরকারের হাতে ওদেরকে হস্তান্তর করেনি। কারণ ইউনূস সরকার যে এটা ধামাচাপা দিয়ে দিত, এটা 10 টাকা কমেন্টকারী বট বাহিনী ছাড়া যে কেউই বোঝে। অর্থাৎ প্রফেসর ইউনূস সরকার তাদেরকে পেলে মূল ঘটনা ধামাচাপা দিতে চেষ্টা করত, এই দাবি তিনি করছেন। তিনি বলছেন, ভারত একটি নির্বাচিত সরকারের হাতে খুনিদেরকে হস্তান্তর করছে, খুনের ন্যায্য বিচার তাই সবাই আশা করতেই পারে। অর্থাৎ বিএনপি সরকারের কাছে তিনি এর ন্যায্য বিচার দাবি করছেন। তার মানে তিনি উস্কে দিলেন একটা আলোচনা যে তারা গ্রেপ্তার কি এখন হয়েছে নাকি ইউনূস সরকারের আমলে হয়েছে। সেই উস্কে দেওয়া ব্যাপারটা আরও ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্য চলুন গ্রেপ্তার হওয়ার পরে তাদের দুইজনের ছবিটা একটু ভালো করে দেখে নিই। তাদের দুইজনের ছবিতে যদি আমরা তাকাই তাহলে তাদের, বিশেষ করে ফয়সাল করিম মাসুদ, তার চেহারায় যে ক্লান্তি ভাব, তার মানে মুখাবয়বে যেরকম স্পট পড়ে গেছে, সেই স্পটটা তার গ্রেপ্তারের পরে যে
সেলফিটা তিনি প্রচার করেছিলেন কিংবা প্রকাশিত হয়েছিল, সেই সেলফির যে ঔজ্জ্বল্য ছিল সেই ঔজ্জ্বল্য এখানে অনেক ম্লান মনে হচ্ছে এবং তার চেহারা দেখে মনে হচ্ছে না যে তিনি মাত্রই গত রাতে মানে গতকালকের ঘটনা যে এটা মানে মাত্রই তিনি গ্রেপ্তার হয়েছেন, সেই মাত্রই গ্রেপ্তার হওয়ার পরে এরকম চেহারা হয়েছে সেটা দেখে মনে না হওয়ার ব্যাপার রয়েছে। এক ধরনের সন্দেহ হতেই পারে তাদের এই চেহারা দেখে। সেই সন্দেহ থেকেই হয়তো আরিফ জেটলি এই প্রশ্নটা উত্থাপন করেছেন। এখন সময় কিংবা ইতিহাসই বলে দেবে যে তারা গ্রেপ্তার কি সদ্য টাটকা হয়েছেন নাকি তাদেরকে আগেই গ্রেপ্তার করে রাখা হয়েছিল এবং সময় মতো বিএনপি সরকার যখন নির্বাচিত সরকার এসেছে, নির্বাচিত সরকারের কাছে তাদেরকে হস্তান্তরের জন্য এখন এই ব্যাপারটা ঘোষণা করা হলো। আবার প্রবাসী সাংবাদিক নাজমুস সাকিব তার চ্যানেলের একটা ফটো কার্ডে জুলকারনাইন শায়েরের ছবি দিয়ে তিনি জুলকারনাইন শায়েরের একটি বক্তব্য দিয়েছেন, তিনি এরকম দাবি করছেন। সেই ফটো কার্ডটা দেখে নিন। সেখানে শায়ের বলছেন এদের গল্পটা এমন ছিল, এদের বলতে দুই প্রবাসী ইউটিউবার যারা হাদির এই ঘটনার পরে নানা ধরনের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছেন, তাদেরকে আমি তাদের নাম মেনশন করতে চাই না, তাদেরকে উদ্দেশ্য করে তিনি বলছেন এদের গল্পটা এমন ছিল যে দেশের গোয়েন্দা সংস্থার পরিকল্পনায় নাকি এই জঘন্য ঘটনা ঘটেছে, নোংরামির চূড়ান্ত করতে আমাকেও এর সাথে জড়িয়ে অপবাদ দেয়, মিথ্যা আর অপতথ্যের এক সাম্রাজ্য গড়ে তুলেছিল এরা, আর তাসের ঘরের মতো এখন সেগুলো ভেঙে পড়ছে। কলকাতায় গ্রেপ্তার প্রসঙ্গে জুলকারনাইন শায়ের তিনি যখন এই কথা বলছেন তখন আরও ইন্টারেস্টিং কথা বলছেন গোলাম মাওলা রনি। তিনি একটা ফেসবুক পোস্ট দিয়েছেন হাদি এবং ফয়সাল করিম মাসুদের ছবি দিয়ে। সেই পোস্টে তিনি লিখেছেন, সেই পোস্টটা দেখে নিন। সেখানে তিনি বলছেন হাদির অভিযুক্ত হত্যাকারী ভারতে গ্রেপ্তার, সম্ভবত বাংলাদেশে ফেরত পাঠানো হবে। উল্লেখিত খবরে কতজনের কাপড় নষ্ট হচ্ছে, কতজন ফাঁসির দড়ি স্বপ্ন দেখছে, আর একটি তাজা প্রাণ ঝরিয়ে যারা 18 কোটি মানুষের আবেগকে পুঁজি করে সোনার বাংলা তছনছ করার চক্রান্ত করছিল, তাদের ওপরে সম্ভবত ড্যাশ আল্লাহর গজব নাজিল হতে যাচ্ছে। অর্থাৎ তিনি স্পষ্ট করে বলার চেষ্টা করছেন যে এই ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর ভারতে গ্রেপ্তার হওয়ার পরে বাংলাদেশে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন, অনেকের কাপড় চোপড় নষ্ট হওয়া শুরু করেছে এই ভয়ে যে মূল তথ্য, আসল তথ্য যদি বেরিয়ে পড়ে তাহলে তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আমরা আজকেই দেখলাম যে ডাকসু নেত্রী জুমা তিনি একটি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলছেন যে হয়তো আমাকে ফাঁসানোর চেষ্টা করা হবে, হয়তো অনেককেই ফাঁসানোর চেষ্টা করা হবে, হয়তো আমাকে গ্রেপ্তার করা হবে, হয়তো আমাকে রিমান্ডে নেওয়া হবে, আমি যদি অপরাধ করে থাকি আমাকে গ্রেপ্তার করুক, ইন্টারোগেট করুক, করে বের করুক আমি এর সঙ্গে জড়িত কিনা, এই ব্যাপারগুলো তার সাক্ষাৎকারে শোনা গেছে। আমরা কোনো ধরনের কোনো নেগেটিভ আলোচনায় যেতে চাই না, যারা যা বলছে সেই ব্যাপারগুলো উত্থাপন করে আমরা এটুকু বুঝতে চাইলাম এবং দর্শক আপনাদেরকে বোঝাতে চাইলাম যে ব্যাপারটা জটিল আকার ধারণ করতে পারে কিংবা করছে। ব্যাপারটা খুব একটা সুখকর নয় তাদের জন্য যারা অতি উৎসাহী মনোভাব দেখিয়েছে বিগত 2025 সালের 12ই ডিসেম্বর থেকে একদিন আগে পর্যন্ত। এবং অনেকে বলছেন যে হাদি হত্যাকাণ্ডের ব্যাপারে বিচার চেয়ে আমরা দেখেছি ভোটের মাত্র কয়েকদিন আগে ইয়ের সামনে, যমুনার সামনে ইনকিলাব মঞ্চের ব্যানারে যে তাণ্ডব তৈরি করার চেষ্টা করা হলো, সেই রকম ব্যাপারগুলো আর করা সম্ভব হবে না। এই কারণেই অনেকে চুপচাপ হয়ে গেছে, অনেকে চুপ মেরে গেছে, অনেকে কষ্ট পাচ্ছে। এই অভিযোগগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অ্যাক্টিভিস্ট পোস্ট করছেন, লিখে দাবি করার চেষ্টা করছেন। আমরা সেই দাবির সঙ্গে একমত, সম্মতি কিংবা দ্বিমত কোনোটাই পোষণ করতে চাই না। আমরা শুধু অপেক্ষা করতে চাই যে ঘটনা কোন দিকে যায়। ঘটনা যেদিকেই যাক, আমাদের প্রত্যাশা থাকবে এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য বের হোক এবং প্রকৃত রহস্যে যারা দোষী তাদের মুখোশ উন্মোচিত হওয়া এবং তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক, যেন এরকম ন্যারেটিভ তৈরি করার কোনো স্কোপ না থাকে। আজকে দেখলাম এক
ছাত্র সংসদের একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের একজন নেতা দাবি করেছেন, তিনি একটা ফেসবুক পোস্ট দিয়েছেন যে এই মানে যারা মানে শুটার, যারা শ্যুট করেছে, হাদিকে যারা গুলি করেছে, তাদেরকে ধরার মাধ্যমে মূল মানে কাজ হবে না, মূল কাজ হবে প্রকৃত হত্যাকারী, প্রকৃত খুনি যারা, তাদেরকে ধরার মাধ্যমে। অর্থাৎ এটাকে মানে কার আদেশে করেছে, কার নির্দেশে করেছে সেগুলো বের করতে হবে। তার মানে হচ্ছে যে ভিন্ন রকমের ন্যারেটিভ কিংবা ভিন্ন রকমের ব্যাখ্যা অলরেডি আসতে শুরু করেছে। এতদিন যারা চাইছিল হাদির হত্যাকাণ্ডীদেরকে এতদিনের মধ্যে গ্রেপ্তার করতে হবে, আনতে হবে, বিচার করতে হবে, এখন তাদের গ্রেপ্তারের মানে ঘটনা যখন ঘটল, তখন আমরা ভিন্ন চিত্র কিংবা ভিন্ন বক্তব্য শুনতে পাচ্ছি কিন্তু আকাশে বাতাসে। দর্শক, আপনার মন্তব্য জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।